ভার্সনটা এটা পড়েছিলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা দেখবো, যেহেতু এটা তোমরা মানে রেসপন্স করছো না, তো আমি বুঝে নিলাম যে এটা আসলে কোনো প্রবলেম নাই তোমাদের। আচ্ছা, এটা ইজি ব্যাপার, প্রবলেম থাকারও কথা না। আচ্ছা, তা আজকে হচ্ছে আমরা যেটা পড়বো যে আসলে মাইক্রো কম্পিউটারের ইন্টারনাল কিছু অপারেশনটা আমরা দেখবো, কিভাবে মেমোরি ইউনিট কাজ করে, মেইনলি আজকে আমরা সেটাই পড়বো। তো এখানে হচ্ছে একটা ওভারভিউ রয়েছে যে মাইক্রো কম্পিউটার, যে মাইক্রো প্রসেসরটা আসলে কিভাবে কমিউনিকেশন করে কিসের সঙ্গে, আমার বিভিন্ন পেরিফেরাল ডিভাইস, যেমন যেটা হচ্ছে ইনপুট ডিভাইস অথবা আউটপুট ডিভাইসের সঙ্গে কিভাবে কমিউনিকেট করে বিভিন্ন বাস ভায়া হয়ে, এবং সেখানে ইনপুট আউটপুট পোর্টের মাধ্যমে অর্থাৎ ইন্টারফেসের মাধ্যমে কমিউনিকেট করছে, এবং সেখানে সিপিইউ এবং মেমোরি তাদের মধ্যে কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে। এটা আসলে খুব ইজি ব্যাপার, ফান্ডামেন্টাল ব্যাপার, এটা তোমরা সবাই জানো। তাও আরেকবার হচ্ছে রিক্যাপ করলাম। তো এরপরে দেখতে পেলাম যে এখানে আসলে আমাদের সিপিইউ মেমোরি এই যে ব্যাপারগুলো আছে, এগুলোই হচ্ছে আমার মেইন সার্কিটরি আমার একটা মাইক্রোপ্রসেসর সিস্টেমের। আচ্ছা, তো আমরা আজকে বললাম যে আমরা আসলে মেমোরিটা কিভাবে কাজ কাজ করে মেইনলি সেটা দেখব। তো মেমোরিটা কি, এটাও আমরা সবাই জানি, এবং মেমোরির মধ্যে মেইনলি হচ্ছে র্যাম এবং রম, এদের যে কমিউনিকেশনটা হয় প্রসেসরের সঙ্গে সেটা কিভাবে হয় সেটাই আমরা দেখব। আচ্ছা, তাহলে এখানে এগুলো আমরা না যাই সিপিইউ। আচ্ছা, তো এখানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে আবার রেজিস্টারের একটা কনসেপ্ট রয়েছে, আমরা সবাই জানি। তো এখানে তিনটা ভাগ রয়েছে, একটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার, একটা হচ্ছে স্পেসিফিক পারপাস রেজিস্টার, আর একটা হচ্ছে কি মেমোরি রেজিস্টার। তো এখানে এই রেজিস্টার গুলো সম্পর্কে আসলে আমরা অলরেডি জানি, কিন্তু তারপরেও ক্যারি ফ্ল্যাগ এবং এখানে যেরকম স্পেসিফিক পারপাস রেজিস্টারের মধ্যে দুইটা ফ্ল্যাগ রেজিস্টারের কথা আছে, ক্যারি ফ্ল্যাগ আর একটা হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ। এই দুইটা ফ্ল্যাগ সম্পর্কে আসলে আমি যখন থেকে ক্লাস নেওয়া শুরু করেছি, সবার আসলে ধারণাটা একটু কনসেপ্টের মিসম্যাচ আছে, ঠিক আছে। তো তোমাদের হয়তো ক্লিয়ার থাকতে পারে, তোমরা কি কেউ বলতে পারো যে ক্যারি ফ্ল্যাগ আর ওভারফ্লো ফ্ল্যাগ এই দুইটার আসলে সিমিলারিটি বা ডিসিমিলারিটি কে সম্পর্কে কেউ একটু ধারণা? ম্যাম, ক্যারি ফ্লাক্সের বিষয়টা হচ্ছে ম্যাম ওই একটা অপারেশন করার পরে এই এটার কি পজিটিভ মানে কোন ধরনের রিফ্লেক্ট করে যে পজিটিভ নাকি নেগেটিভ বা অন্য কিছু ইভেন বা অড। আর ওভারফ্লো ফ্লাগের বিষয়টা হচ্ছে ম্যাম না, এরকম কি ব্যাপার? ব্যাপারটা এরকম না, আর কেউ বলতে পারবা? একজন বলো, ক্যারি ফ্ল্যাগটা আসলে কি বলো তো। তুমি হয়তো প্যারিটি ফ্ল্যাগের কথা বলতেছো, তুমি ফ্ল্যাগের কথা হয়তো বললা। প্যারিটি ফ্ল্যাগ না, ক্যারি ফ্ল্যাগ এবং ওভারফ্লো ফ্ল্যাগ এই দুটো সম্পর্কে বলতে বলেছি। ক্যারি ফ্ল্যাগ টার্মটা তো আসলে খুব, এটা খুব পরিচিত, চিন্ময় স্যার অলরেডি পড়িয়েছেন আমার জানা মতে। ক্যারি ফ্ল্যাগটা কি বলো তো। ক্যারি ফ্ল্যাগটা সম্পর্কে বলতে পারবা কেউ? আচ্ছা, আমি বলতেছি ক্যারি এটা তো ফ্ল্যাগটা একটা আসলে স্ট্যাটাস ফ্ল্যাগ হিসেবে আমরা ব্যবহার করি। হ্যাঁ, ফ্ল্যাগ রেজিস্টার অবশ্যই সেটা। ক্যারি ফ্ল্যাগটা হচ্ছে যখন কোনো ক্যারি থাকে, যখন সাবট্রাকশন বা এডিশন করা হয়, যদি ক্যারি থাকে বা সাবট্রাকশনের সময় যদি আমাদের বড় করা থাকে কোনো কিছু, সেক্ষেত্রে আমাদের ক্যারি ফ্ল্যাগটা অন থাকে। আর যখন এরকম না থাকবে তখন হচ্ছে আমার ক্যারি ফ্ল্যাগটা অফ থাকে, মানে এটা তখন অফ থাকে, যেটা আমি বলেছি অন অফ, জিরো থাকবে অথবা ওয়ান থাকবে, ক্যারি থাকলে ওয়ান, ক্যারি না থাকলে জিরো, এরকম একটা ব্যাপার। আর ক্যারি থাকে কখন, যেমন আমরা 4 বিটের দুইটা সংখ্যাকে যোগ করলে যদি দেখি রেজাল্ট আসলে হয়ে যাচ্ছে 5 বিটের একটা সংখ্যা, অর্থাৎ আমাদের ক্যারি রয়েছে, ওয়ান ক্যারি রয়েছে, সেক্ষেত্রে আমরা ক্যারি ফ্ল্যাগটাকে অন করে দিই, মানে ওয়ান করে দিই। তো ক্যারি ফ্ল্যাগটা যখন প্রসেসর চেক করে তখন বুঝতে পারে যে এখানে একটা ক্যারি রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগের ব্যাপার। আর ওভারফ্লো ফ্ল্যাগটা হচ্ছে কি, এই ক্যারি ফ্ল্যাগটা আসলে সবসময় কি আনসাইন্ড ইন্টিজারের জন্য কাজ করবে, আনসাইন্ড যে অ্যারিথমেটিক অপারেশন রয়েছে সেটার জন্য কাজ করবে। আর সেক্ষেত্রে যদি কোনো এরর হয়েছে কিনা সেটা ডিটেক্ট করতে চাই, সেটা আমার ক্যারি ফ্ল্যাগটা সেখানে কাজ করবে। আর ওভারফ্লো ফ্ল্যাগটা হয় কি, এইটা আসলে অনেকেই এটাকে ক্যারি ফ্ল্যাগের সঙ্গে গুলিয়ে ফেলে। যে অনেকে দেখা যায় এর আগের ক্ষেত্রে আমি দেখেছি
যেমন ক্যারি ফ্ল্যাগে যেরকম আমি বলেছি যে ক্যারি যদি থাকে তখন আমরা ক্যারি ফ্ল্যাগটাকে ওয়ান করে দিই। বাট এটা অনেকেরই ধারণাটা এরকম যে ওভারফ্লো ফ্ল্যাগটাও তখন অন হয়, কিন্তু না। ওভারফ্লো ফ্ল্যাগটা কাজ করবে শুধুমাত্র সাইন্ড ইন্টিজারের জন্য। ঠিক আছে, সাইন্ড অ্যারিথমেটিক অপারেশনের জন্য। আমরা অলরেডি সাইন্ড এবং আনসাইন্ড বাইনারি দেখে এসেছি। তো এক্ষেত্রে যদি পজিটিভ নেগেটিভের কোনো ব্যাপার থাকে, সেক্ষেত্রে ওভারফ্লো ফ্ল্যাগের মাধ্যমে আমরা দেখতে পারবো যে, বা প্রসেসর বুঝতে পারবে যে এখানে কোনো এরর হয়েছে কিনা। সেই এররটা ডিটেক্ট করতে পারবে ওভারফ্লো ফ্ল্যাগের মাধ্যমে। আর যখনই আনসাইন্ড ইন্টিজারের কোনো ব্যাপার থাকবে, তখন হচ্ছে ক্যারি ফ্ল্যাগের মাধ্যমে ডিটেক্ট করতে পারবে যে এখানে কোনো এরর হয়েছে কিনা। আমরা একটু এক্সাম্পলে যাই। ঠিক আছে, অন্য রেজিস্টার গুলো সম্পর্কে আমি বললাম না, সবারই সবগুলো সম্পর্কে ধারণা আছে, তারপরে আমি শুধু ক্যারি আর ওভারফ্লো ফ্ল্যাগটাই পড়াচ্ছি। কারণ এখানে দেখো ক্যারি ফ্ল্যাগের কথা রয়েছে, নিচের দিকে আছে। ক্যারি ফ্ল্যাগটা কখন সেট করা হয়, আর এখানে বলা আছে ইন আনসাইন্ড অ্যারিথমেটিক উই নিড টু ওয়াচ দি ক্যারি ফ্ল্যাগ টু ডিটেক্ট এরর্স। ঠিক আছে, আর সাইন্ড অ্যারিথমেটিকের জন্য উই নিড টু ওয়াচ দি ওভারফ্লো ফ্ল্যাগ টু ডিটেক্ট এরর্স। এই শুধু আনসাইন্ড এবং সাইন্ড এর সঙ্গে ক্যারি ফ্ল্যাগ এবং ওভারফ্লো ফ্ল্যাগের কি রিলেশনটা আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এরপর এখানে আছে ক্যারি ফ্ল্যাগটা কখন সেট করা হবে, অর্থাৎ কখন অন হবে, অর্থাৎ ওয়ান হবে। যেমন এখানে দি এডিশন অফ টু নাম্বারস কজেস এ ক্যারি আউট অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট বিটস অ্যাডেড। অর্থাৎ এখানে আমি 4 বিটের দুইটা সংখ্যা যোগ করেছি। তোমরা যোগ করে দেখতে পারো যে এখানে 4টা শূন্য হওয়ার পরে এমএসবি তে অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট পজিশনে এখানে একটা ওয়ান আসে, অর্থাৎ ওয়ান ক্যারি থাকে। তো এরকম যদি হয় তখন কিন্তু আমার ক্যারি ফ্ল্যাগটা কি করতে হয়, অন রাখতে হয়। অর্থাৎ যদি এরকম কেউ জিজ্ঞাসা করে বা কোশ্চেন আসে যে ক্যারি ফ্ল্যাগটা কখন সেট হবে, তখন আমরা এটা বলতে পারবো, যখন আমি এরকম একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিতে পারবো। যখন আমি দুইটা সংখ্যা যোগ করলাম এবং যোগফলের সঙ্গে আমার একটা ক্যারি আসলো, ক্যারি কখন আসবে, যখন এখানে 4টা বিট রয়েছে বাট আমি এখানে 5টা বিট হয়েছে। অর্থাৎ ওই যে আমরা হাতে ধরে যে যোগ করি, যে হাতে থাকলো কত, এরকম করে। আর সাবট্রাকশনের ক্ষেত্রে যেমন আমার বড় করা হয়েছে, এখানে সাবট্রাকশনের একটা এক্সাম্পল রয়েছে। আমার পয়েন্টারটা আর নিচে যাচ্ছে না, এই জন্য আমি দেখাতে পাচ্ছি না। নিচে যে লাইনটা রয়েছে এখানে দেখো সাবট্রাকশনের কথা রয়েছে। অর্থাৎ দুইটা সংখ্যা সাবট্রাক্ট করার ক্ষেত্রে যখন আমি বড় করব ওয়ান, তখন হচ্ছে ক্যারি ফ্ল্যাগটা অন হবে বা সেট হবে। আর ওভারফ্লো ফ্ল্যাগটা, এটা একটু ভালো করে খেয়াল করো যে ওভারফ্লো ফ্ল্যাগটা কখন সেট হবে। তো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে। আমি বললাম যে সাইন্ড অ্যারিথমেটিকের জন্য ওভারফ্লো ফ্ল্যাগটা কাজ করবে, বাট সেটার মধ্যে আবার একটু আলাদা আছে। যেমন মিক্সড সাইন অ্যাডিশনের জন্য কিন্তু ওভারফ্লো ফ্ল্যাগটা কাজ করবে না। অর্থাৎ আমি একটা পজিটিভ সংখ্যা এবং একটা নেগেটিভ সংখ্যার মধ্যে কোনো অ্যারিথমেটিক অপারেশন করলাম, যোগ বিয়োগ করলাম, সেক্ষেত্রে আমার ওভারফ্লো ফ্ল্যাগটা কাজ করবে না। বাট কখন কাজ করবে, যখন আমি দুইটা পজিটিভ সংখ্যাকে যোগ করব বাট আনসারটা আমার আসবে নেগেটিভ, তখন আমার ওভারফ্লো ফ্ল্যাগটা সেট হবে। অথবা আমি দুইটা নেগেটিভ নাম্বার যোগ করলাম বাট রেজাল্ট আসলো আমার পজিটিভ, তখন আমার ওভারফ্লো ফ্ল্যাগটা টার্ন অন হবে। ঠিক আছে, ওভারফ্লো ফ্ল্যাগটা তাহলে সেট হবে কখন, যখন আমি দুইটা পজিটিভ নাম্বার যোগ করলাম। এখন এই বাইনারি অ্যাডিশনের ক্ষেত্রে, বাইনারি ভ্যালুর ক্ষেত্রে আমি পজিটিভ বুঝবো কখন, যখন আমার লেফট মোস্ট যে বিটটা রয়েছে এটা শূন্য থাকে। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা এর আগে অলরেডি একটা ছক দেখে এসেছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা জানি না। আচ্ছা, এই যে এখানে দেখো, এই যে এখানে রয়েছে, ঠিক আছে, যে আমার যখন সাইন্ড ইন্টিজারের কথা আমরা, সাইন্ড যে বাইনারি ইন্টিজার যেগুলো রয়েছে এদের কথা যখন কনসিডার করছি, তখন দেখো যে 7 পর্যন্ত রয়েছে, সবগুলোর কিন্তু লেফট মোস্ট বিট হচ্ছে কি জিরো। ঠিক আছে, অর্থাৎ সবগুলো পজিটিভ নাম্বার। যখনই আমার নেগেটিভ নাম্বার শুরু হয়েছে তখন কি আমার লেফট মোস্ট বিট কিন্তু ওয়ান। অর্থাৎ আমার লেফট মোস্ট বিটটা যদি ওয়ান থাকে, তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার। আর যদি জিরো থাকে সেটা পজিটিভ নাম্বার। এবং এটা কিন্তু শুধুমাত্র সাইন্ড ইন্টিজারের জন্য, নট ফর আনসাইন্ড ইন্টিজার। আচ্ছা, তাহলে ওভারফ্লো ফ্ল্যাগটা আমার তখনই সেট হবে যখন, এই যেমন আমি দুইটা পজিটিভ, এটা পজিটিভ বুঝলাম কিভাবে, যে আমার লেফট মোস্ট যে বিটটা রয়েছে সেটা হচ্ছে কি জিরো, বাট আমি যোগ করার পরে যে ভ্যালুটা পেয়েছি, এখানে লেফট মোস্ট বিট এসেছে
ওয়ান। কখনো কি তোমরা বাইনিশন কি পসিবল, যেখানে দুইটা পজিটিভ ভ্যালু যোগ করার পরে রেজাল্ট আসছে নেগেটিভ? এটা কি আসলে পসিবল বলো তো? না ম্যাম। কখনোই পসিবল না। দুইটা যোগ মানে পজিটিভ ভ্যালু যোগ করলে অবশ্যই রেজাল্টটা হবে পজিটিভ। বাট এখানে যেহেতু আমার নেগেটিভ এসেছে, কিভাবে বুঝলাম? যে আমার লেফট মোস্ট যে বিটটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান। তো সেই ক্ষেত্রে আমার ওভারফ্লো ফ্ল্যাগটা টার্ন অন হবে। ঠিক আছে। আবার এখানে দেখো দুইটা নেগেটিভ নাম্বার যোগ করেছি, বাট রেজাল্ট আসছে আমার পজিটিভ, সেক্ষেত্রে আমার ওভারফ্লো ফ্ল্যাগটা টার্ন অন হবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর হচ্ছে এটার সঙ্গে কিন্তু ক্যারি রিলেশন নাই। দেখো এই দুইটা সংখ্যা যোগ করলে আমার কিন্তু কোনো ক্যারি থাকে না। ঠিক আছে, তার মানে এখানে আমার ক্যারি ফ্ল্যাগের সঙ্গে ওভারফ্লো ফ্ল্যাগের রিলেশনটা নাই। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। ওভারফ্লো ফ্ল্যাগ এবং ক্যারি ফ্ল্যাগ দুইটাই আলাদা জিনিস, দুইটা দুইটা আলাদা ধরনের ইন্টিজার অ্যারিথমেটিক অপারেশনের ক্ষেত্রে কাজ করবে। আচ্ছা, এখন এইখানে দেখো দুইটা আসলে ডেসিমাল ভ্যালু দিয়েও বোঝানো আছে। যে আমি নর্মাল কি হয় যে 7+2 আমার 9 হচ্ছে। ঠিক আছে, তো এটা যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব, এখানে কি আমরা আনসাইন্ড ম্যাথমেটিক্স নিয়েছি। তো আনসাইন্ড ম্যাথমেটিক্স হচ্ছে আমি এই দুইটা ভ্যালু নিয়েছি, এই দুইটা ভ্যালুর ক্ষেত্রে আমি এটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা দেখবো না। কারণ কি, কারণ এটা হচ্ছে আনসাইন্ড অ্যারিথমেটিক অপারেশন। তো সেক্ষেত্রে আমার এরকম একটা ভ্যালু এসেছে। তো এক্ষেত্রে এই যে প্রথমটা ওয়ান থাকলে ওভারফ্লো ফ্ল্যাগটা টার্ন অন হবে, বাট সেটা আমার দেখার বিষয় না। প্রসেসর সেটাকে চেকই করবে না যে ওটা আসলে জিরো আছে নাকি ওয়ান আছে, কারণ প্রসেসর জানে এটা একটা আনসাইন্ড ম্যাথমেটিক্স। তো আনসাইন্ড ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে এই ওভারফ্লো ফ্ল্যাগটা অন, সরি, আচ্ছা, ওভারফ্লো ফ্ল্যাগটা যদি অনও হয়ে যায় সেটা দেখার ব্যাপার না। ঠিক আছে, ও শুধুমাত্র কেয়ার করবে কিসের জন্য, যে আসলে ক্যারি ফ্ল্যাগটা অন হচ্ছে কিনা। ঠিক আছে, যদি এইটার ক্ষেত্রে আমরা 5 বিট হতো এবং এই ওয়ানের আগে আরো একটা ওয়ান আমরা ক্যালকুলেশন করে পেতাম, সেক্ষেত্রে ক্যারি ফ্ল্যাগটা অন হয়ে যেত। এবং তখন কিন্তু ক্যারি ফ্ল্যাগটার আনসাইন্ড ম্যাথমেটিক্স এর জন্য প্রসেসর সেই ক্যারি ফ্ল্যাগটাকে চেক করতো। আর সাইন্ড ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে দেখো যে এখানে ডেসিমাল ভ্যালু দেয়া আছে। 7+2 আমি যোগ করেছি, বাট রেজাল্ট এসেছে -7। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমার ওভারফ্লো ফ্ল্যাগটাই চেক করবে প্রসেসর যে সেটা আসলে অন আছে কিনা। সেটা যদি অন হয় বুঝতে পারবে যে এখানে একটা এরর ঘটেছে। ঠিক আছে, তাহলে আমার আনসাইন্ড অ্যারিথমেটিক অপারেশনের জন্য প্রসেসর হচ্ছে সবসময় চেক করবে ক্যারি ফ্ল্যাগটা অন আছে কিনা। যদি ক্যারি ফ্ল্যাগটা সেট থাকে তখন এররটাকে ডিটেক্ট করতে পারবে। আর সায়েন্স ম্যাথমেটিক্স এর জন্য ওভারফ্লো ফ্ল্যাগটাকে চেক করে বুঝতে পারবে যে এখানে এরর ঘটেছে কিনা। আচ্ছা, তাহলে এখানে ওই রকম জাস্ট ওই এক্সাম্পল গুলো দেওয়া আছে, এটা তোমরা দেখে নিও। তাহলে ওইটাই ব্যাপার যে মিক্সড সাইন অ্যাডিশনের ক্ষেত্রে কিন্তু কখনোই এইটা কাজ করবে না, ওভারফ্লো ফ্ল্যাগটা কাজ করবে না। কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ যোগ করলে আমরা ডেসিমালের ক্ষেত্রে জানি কি, যে ভ্যালুটা বড় তার সাইনটা হচ্ছে আমার রেজাল্টের সঙ্গে অ্যাড হয়। বাট এখানে হচ্ছে আমার বাইনারির ক্ষেত্রে এটা আমার দেখার ব্যাপার না যে সেটা আসলে দুইটা যে আমি যোগ করলাম মিক্সড সাইন, একটা পজিটিভ একটা নেগেটিভ, সেটার ক্ষেত্রে আসলে আমার ওভারফ্লো ফ্ল্যাগটা অন হচ্ছে কিনা সেটা কিন্তু প্রসেসর চেক করবে না। আচ্ছা, এরপরে আসছে অ্যাড্রেস বাস। ঠিক আছে, আমরা জানি বাস রয়েছে, কন্ট্রোল বাস, একটা হচ্ছে ডেটা বাস। তো ডেটা আমাদের ডেটা আসে অথবা যায়, সেটা যে কোনো বিট হতে পারে। নর্মালি আমরা যে এক্সাম্পল গুলো দেখবো সেখানে আমরা 8 বিট কনসিডার করে পড়বো যে 8 বিটের ডেটা বাস। ঠিক আছে, আর অ্যাড্রেস বাস হচ্ছে এটা মেমোরির সঙ্গে কানেক্টেড থাকে এবং এটা সাধারণত ইউনিডিরেকশনাল হয়ে থাকে। যে মেমোরি ঠিক কোন অ্যাড্রেসে কোন ঘরে আমার নির্দিষ্ট ইনস্ট্রাকশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড্রেস বাসে, অর্থাৎ অ্যাড্রেস বাসের মাধ্যমে শুধু অ্যাড্রেসটা যায়, মেমোরির অ্যাড্রেসটা যায় অথবা আসে। ঠিক আছে, আর কন্ট্রোল বাসের মাধ্যমে হচ্ছে কন্ট্রোল সিগন্যাল গুলো যাওয়া আসা করে। তাহলে অ্যাড্রেস বাস যেটা এটা হচ্ছে কি ইউনিডিরেকশনাল বাস। আর ডেটা বাস যেটা এটা হচ্ছে বাই ডিরেকশনাল। কন্ট্রোল বাস এটা হচ্ছে আমার সাধারণত ইউনিডিরেকশনাল হতে পারে আর বাই ডিরেকশনালও হতে পারে। এখানে একটা এক্সাম্পল বলা আছে নর্মাল। আচ্ছা, এখন মেমোরি সিস্টেমের ক্ষেত্রে যেটা বলেছি যে আমরা নর্মালি র্যাম এবং রম এর ক্ষেত্রে একটু দেখব। বিশেষ করে আমরা
র্যামটা সম্পর্কে একটু দেখবো যে র্যামের ক্ষেত্রে আসলে আমার কিভাবে কাজ করে। আচ্ছা, এখন এই মেমোরি যে পিন কানেকশন গুলো কিভাবে হয়, অর্থাৎ একটা মেমোরি ইউনিট যে আমার প্রসেস আমার যে কম্পিউটারের মধ্যে থাকে, সেক্ষেত্রে আমার এই মেমোরির কি কি পিন থাকে, মেমোরির সঙ্গে প্রসেসরটা কোন কোন পিনের মাধ্যমে কমিউনিকেট করে। ঠিক আছে, আমার যখন যে কোনো পেরিফেরাল ডিভাইসের সঙ্গে যদি কমিউনিকেট করতে হয়, আমাকে অবশ্যই সিপিইউ ভায়া হয়ে কমিউনিকেট করতে হবে। ঠিক আছে, তাহলে সেই মেমোরিটা কিভাবে সিপিইউর সঙ্গে কমিউনিকেট করবে সেটা দেখবো। এবং সেক্ষেত্রে আমার একটা মেমোরি ডিভাইসের কি কি পিন থাকা আবশ্যক সেটা দেখবো। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে অ্যাড্রেস লাইন থাকতে হবে অবশ্যই। অবশ্যই আমার মেমোরির একটা মেমোরি ইউনিটে অনেকগুলো ঘর থাকতে পারে। যেমন আমার হয়তো একটা বুক সেলফ রয়েছে, বুক সেলফে অনেকগুলো তাক থাকতে পারে। মেমোরিটাও ঠিক সেরকম, যে আমার ওই মেমোরিতে কয়টা তাক আছে সেইটাকে আমি কতগুলো অ্যাড্রেস লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন আমার হয়তোবা একটা সেলফে 4টা তাক আছে, তো আমার বাইনারির ক্ষেত্রে এই 4টা তাককে আমি 2টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? 2টা বিটের কম্বিনেশন কয়টা হয়? 4টা, 2 টু দি পাওয়ার 2, 0001, 1011। ঠিক আছে, তাহলে 4টা তাককে আমি এরকম 2টা বিটের কম্বিনেশনে রিপ্রেজেন্ট করতে পারছি। তাহলে এগুলি হচ্ছে 4টা বিটের অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে আমার যেহেতু 2টা বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারছি, সেক্ষেত্রে আমার এই 2টা বিট আমার অ্যাড্রেস লাইন হবে ওই নির্দিষ্ট 4টা তাক নিয়ে যে মেমোরিটা তৈরি করা আছে, সেই মেমোরির অ্যাড্রেস লাইন দরকার হবে 2টা। যেহেতু এখানে 4টা তাক আছে এবং সেই 4টা তাককে আমি 2টা বিটের কম্বিনেশনের মাধ্যমে অ্যাড্রেস করতে পারছি, সেজন্য অ্যাড্রেস লাইন হবে কয়টা? 2টা। আর ডেটা আউটপুট ইনপুটের যে ব্যাপারটা, এখানে 2 ধরনের হতে পারে। যদি রম হয়, আমরা জানি যে এটা শুধুমাত্র আমরা রম থেকে করতে পারবো বাট চেঞ্জ করতে পারবো না, রমে কিছু দিতেও পারবো না। ঠিক আছে, তাহলে রম কোনো কিছু ইনপুট নিবে না বাট সে আউটপুট দিবে। তো রমের ক্ষেত্রে আউটপুট লাইন থাকবে, বাট যদি র্যাম হয় সেক্ষেত্রে আমার ইনপুট আউটপুট 2টা লাইনই থাকবে। এরপরে সিলেকশন ইনপুট থাকবে, কন্ট্রোল ইউনিট ইনপুট থাকবে। কন্ট্রোল ইনপুট হচ্ছে যে আমি আসলে মেমোরিতে এই মুহূর্তে কোনো কিছু রাইট করতে চাচ্ছি নাকি কোনো কিছু রিড করতে চাচ্ছি, সেটা হচ্ছে কন্ট্রোল ইনপুট। আর সিলেকশন ইনপুট হচ্ছে একটা টোটাল যে মেমোরি আমাদের কম্পিউটারে যেটা থাকে, ওটা কিন্তু শুধুমাত্র একটা মেমোরি চিপ নিয়ে তৈরি না, মেমোরি অ্যারে ডিজাইন করা হয়, অর্থাৎ অনেকগুলো মেমোরি চিপ একত্রিত করে একটা বড় সাইজের মেমোরি আমরা পাই। ঠিক আছে, আমরা যে এত টেরাবাইট গিগাবাইট মেমোরি ব্যবহার করি, এটা কিন্তু একটা নির্দিষ্ট মেমোরি চিপের মাধ্যমে হয় না, অনেকগুলো মেমোরি চিপ একত্রিত করে একটা মেমোরি তৈরি করা হয়। আচ্ছা, তাহলে এই যে অনেকগুলো মেমোরি রয়েছে, তাহলে এই একটা নির্দিষ্ট মুহূর্তে আমি আসলে ঠিক কোন চিপটাকে ব্যবহার করছি অনেকগুলো মেমোরি চিপের মধ্যে, সেইটা সিলেক্ট করার জন্য, অর্থাৎ কোন চিপটা ব্যবহার করব, কোনটা থেকে আমি ইনস্ট্রাকশন গুলো নিব বা সে কোথায় রাইট করব, সেটা যে সিলেক্ট করতে হবে, এইটাকে বলা হয় সিলেকশন ইনপুট। আমরা একটু পরে আরো ডিটেলস পড়বো এটা সম্পর্কে। যেমন এখানে পিন কানেকশন গুলো দেয়া আছে এখানে। যেমন অ্যাড্রেস কানেকশন রয়েছে, অ্যাড্রেস কানেকশন কোনটা, যেটা বললাম যে 4টা তাকের জন্য আমরা 2টা বিটের কম্বিনেশনে নিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমার অ্যাড্রেস লাইন ছিল কয়টা? 2টা। তো এখানে সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু অ্যাড্রেস কানেকশনটা হবে, যে আমার কয়টা তাক আছে, সেই তাকগুলোকে আমি কয়টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। আর এখানে হচ্ছে আমার সেই ইনপুট আউটপুটের যে ব্যাপারটা, আর এটা হচ্ছে আউটপুট এনাবল, রাইট এনাবল। ঠিক আছে, এটা হচ্ছে রিড করব নাকি রাইট করব, এই কন্ট্রোল ইনস্ট্রাকশন গুলো, কন্ট্রোল সিগন্যাল গুলো দেয়া হয় এই পিনগুলোর মাধ্যমে। এখানে 2টা আলাদা আলাদা রয়েছে। কিছু কিছু চিপে দেখা যায় এটা একটা পিনের মাধ্যমে করা হয়, যে হয়তো 1 পেলে রাইট করবে, 0 পেলে রিড করবে। আর এটা হচ্ছে সেই চিপ সিলেকশনের জন্য যে পিনটা রয়েছে সেটা। আচ্ছা, এরপরে আমরা আসলে সরাসরি অ্যাড্রেস কানেকশনে চলে যাই। অ্যাড্রেস কানেকশনে যেটা আছে, যেটা ওই আমি অলরেডি বলেছি, যে যে কয়টা আমার মেমোরির তাক রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমার অ্যাড্রেস লাইনটা হবে। যেমন এখানে বলা আছে 1K মেমোরি, তো 1K মেমোরি হচ্ছে 1 2, ও সরি 1024। ঠিক আছে, তাহলে এটাকে আমি কিন্তু এতগুলো কম্বিনেশন করার জন্য আমি কি করতে পারি, 2 টু দি পাওয়ার 10 হলেই কিন্তু আমি সেখানে 1024 পেয়ে যাই।
2 টু দি পাওয়ার 10, তাহলে এই যে 10, এই 10 সংখ্যাটাই কিন্তু হচ্ছে নাম্বার অফ অ্যাড্রেস লাইন্স বা নাম্বার অফ অ্যাড্রেস কানেকশনস। ঠিক আছে, তাহলে 1 কে মেমোরির জন্য আমার অ্যাড্রেস পিন বা অ্যাড্রেস লাইন লাগবে কয়টা? 10টা, যেটাকে রিপ্রেজেন্ট করবো A0 থেকে A9 হিসেবে। এটা হচ্ছে অ্যাড্রেস কানেকশন। এরপরে আছে ডেটা কানেকশন। ডেটা কানেকশনের কথা তো আমি অলরেডি বলেছি যে কতগুলো ডেটা আসবে অথবা যাবে এর জন্য যে লাইনগুলো দেয়া থাকবে, বাসটা, সেটাই হচ্ছে আমার ডেটা কানেকশন। তাহলে এইটাকে আমরা কিভাবে বুঝবো? যেমন যদি এরকম থাকে যে 16K × 1, এরকম একটা মেমোরি ডিভাইস, তখন আমি কি বুঝবো যে এখানে 16K পরিমাণ আমার তাক আছে, 16K, 16,000 তাক আছে, এবং প্রত্যেকটা তাকে আমি 1 বিট করে রাখতে পারবো। কারণ বুক সেলফের ক্ষেত্রে এরকম হতে পারে যে আমার হয়তো বা 4টা তাক আছে, এবং ওই তাকে, প্রত্যেকটা তাকে আমি হয়তো একটা করে বই রাখতে পারবো, তার বেশি রাখতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে এই 16K × 1 দিয়ে বোঝাচ্ছে যে 16K তাক আছে, 16,000 তাক আছে, এবং পার তাকে আমি একটা করে বিট রাখতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আর এইটা আছে 64K × 4 মেমোরি ডিভাইস। তো এটার মানে হচ্ছে আমার এটা 64,000 তাক রয়েছে, এবং পার তাকে আমি 4টা করে বিট রাখতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে এরকম, এবং এটাকে সাধারণত এইরকম হিসেবে প্রকাশ করা হয় গুণন দিয়ে, অর্থাৎ টোটাল কত বিটের কম্বিনেশন নিয়ে আমার মেমোরি ডিভাইসটা তৈরি করা আছে। অর্থাৎ এখানে 256K ডিভাইস বলতে আমরা বুঝবো যে এখানে এতগুলো বিট রাখা পসিবল, এবং সেটা রাখা হয়েছে এরকম যে 64,000 ঘর আছে, প্রত্যেকটা ঘরে 4টা করে বিট রেখেছে। ঠিক আছে। আচ্ছা, এরপর যে সিলেকশন কানেকশন যেগুলো রয়েছে, সিলেকশন কানেকশনের জন্য আমি এর আগে বলেছি যে আমার অনেকগুলো চিপ, মেমোরি চিপ নিয়ে একটা মেমোরি তৈরি হয়। তো সেই কোন চিপটা আসলে এই মুহূর্তে কাজ করছে সেটা হচ্ছে এই সিলেকশন ইনপুটের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়। সেটা কোনো কোনো ডিভাইসে চিপ সিলেক্ট হিসেবে থাকে, CS, অথবা চিপ এনাবল, CE, অথবা শুধুমাত্র সিলেক্ট ইনপুট হিসেবে এটা থাকে। আচ্ছা, আর কন্ট্রোল কানেকশনের কথা আমি অলরেডি বলেছি। আমরা কিন্তু 4 ধরনের কানেকশন করছি: অ্যাড্রেস কানেকশন, ডেটা কানেকশন, সিলেকশন কানেকশন, আর একটা হচ্ছে কি কন্ট্রোল কানেকশন। কন্ট্রোল কানেকশনের ক্ষেত্রে এটা আমি অলরেডি বলেছি, যদি সেটা রম ডিভাইস হয় সেটার ক্ষেত্রে শুধুমাত্র আউটপুট এনাবল অথবা গেট কানেকশন থাকে। যদি সেটা র্যাম হয় সেটার ক্ষেত্রে রিড রাইট এরকম থাকবে। ঠিক আছে, এখানে অলরেডি অনেক কিছু বলা আছে। এটা আমরা দেখবো পরবর্তীতে যখন আমরা ডিকোডিংটা পড়বো তখন দেখবো। এখন এই যে অ্যাড্রেস ডিকোডিং একটা টপিক আছে, এটা, আচ্ছা তোমরা একটু রেসপন্স করো, তোমরা যদি বুঝতে সমস্যা হয় তাহলে রেসপন্স করবা। সেই সঙ্গে এগুলো যদি তোমাদের আগে জানা থাকে সেটাও রেসপন্স করতে পারো, যে আসলে এগুলো পড়ার দরকার নাই, এগুলো আমাদের আগে পড়া আছে। ঠিক আছে, তোমরা শুনতে পাচ্ছ তো স্পষ্টই, ম্যাম। তাই না? আচ্ছা, তাহলে অ্যাড্রেস ডিকোডিংটা আমরা এখন করছি। তো অ্যাড্রেস ডিকোডিংটা হচ্ছে কি মেইনলি ব্যবহার করা হয়, আসলে ডিকোড টার্মটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত, এবং ডিকোড, ডিকোডার এগুলো জানো। তো মেইনলি অ্যাড্রেস ডিকোডিংটা ব্যবহার করা হয় হচ্ছে এই যে মাল্টিপল মেমোরি ডিভাইসের জন্য। যে অনেকগুলো মেমোরি ডিভাইস, আমি যেটা বলেছি যে মেইন মেমোরি যে অ্যারে ডিজাইনটা হয়, অনেকগুলো মেমোরি চিপ থাকে, সেটার মধ্যে নির্দিষ্ট একটা মুহূর্তে আমি কোন তাকের বইটা নিয়ে কাজ করব, সেই তাকের অ্যাড্রেসটা কি। ঠিক আছে, সেইটা তো আমাকে জানতে হবে যে কোন চিপের কোন তাক। অনেকগুলো তাক হতে পারে, আমি অনেকগুলো সেল একটার উপরে একটা কানেক্ট করে একটা বড় তাক বানাতে পারি। ঠিক আছে, তাহলে এক একটা নাম দিতে পারি, যে এটা হচ্ছে 1 নম্বর সেলফ, এটা হচ্ছে 2 নম্বর সেলফ, এরকম অনেকগুলো সেলফ আছে, এবং প্রত্যেকটা সেলফে হয়তোবা 4টা করে তাক আছে। তাহলে এই মুহূর্তে আমি হয়তোবা 2 নম্বর সেলফে 3 নম্বর তাকে যে বিটের কম্বিনেশনটা আছে সেটা চাচ্ছি, অ্যাক্সেস করতে চাচ্ছি। তাহলে সেইটা আমাকে যে বুঝতে হবে, বোঝার জন্য আমার অ্যাড্রেস ডিকোডিং কনসেপ্টটা দরকার। অ্যাড্রেস ডিকোডিং ছাড়া কখনোই এই যে অনেকগুলো মেমোরির চিপের কম্বিনেশন তৈরি করা যাবে না, যদিও বা তৈরি করা যায়, সেগুলো অ্যাক্সেস করা পসিবল না। আচ্ছা, এখানে ওই রকম কি কানেকশন গুলো আবার দেখানো আছে, যে মেইন মেমোরি অ্যারে ডিজাইন যেটা আমি বলেছি,
যে ইন্টারকানেক্টিং সেভারেল মেমোরি চিপস টুগেদার। আচ্ছা, তাহলে এখানে আমার যে কানেকশন গুলো থাকে, এই হচ্ছে ডেটা বাসের জন্য, এটা হচ্ছে অ্যাড্রেস বাসের জন্য, আর এটা হচ্ছে আমি এই মুহূর্তে আসলে মেমোরির কাজ করছি নাকি ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন এর কাজ করছি সেটা বোঝার জন্য। যেমন এইটা যদি লো থাকে, তখন কি হবে যে মাইক্রো প্রসেসর একটা ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে সেটা বোঝা যাবে। আর এটা যদি হাই থাকে, তখন বুঝতে হবে যে একটা মেমোরি ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে। তো আমরা যেহেতু মেমোরি কাজ করছি, তখন কি হচ্ছে, এটা হাই ধরে নেব। এটা হাই থাকলে কেবলমাত্র আমার মেমোরির ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করা পসিবল হবে। আর এটা হচ্ছে রিড রাইট, যে আমি রিড করব নাকি রাইট করব সেটার জন্য। আচ্ছা, এখানে যেমন একটা ছোট ডিভাইস দিয়ে বোঝানো আছে যে আমার একটা র্যাম চিপ আছে 1K x 8। আচ্ছা, 1K x 8 এটা দিয়ে কি বোঝায় বলো তো? এটার বলো, এটার মেমোরির তাক আছে কয়টা? ম্যাম, ম্যাম 1000। তাকে আর 8টা করে। বিট রাখা যাবে 8টা। হ্যাঁ, রাইট, সেটাই। আচ্ছা, তাহলে যেহেতু আমার 1000টা তাক রয়েছে, তাহলে সেই 1000 তাককে তো আমরা একটা করে অ্যাড্রেস দিব, তাই না? তাহলে সে কতগুলো বিটের কম্বিনেশনে সে 1000 করা পসিবল? মানে 1024, 10টা বিট ম্যাম। 10টা বিটের কম্বিনেশন। রাইট। তাহলে এই জন্য এখানে কিন্তু A0 থেকে A9 এই কম্বিনেশনটা বলা আছে। আর ডেটা বাস আমরা বলেছি যে আমরা আসলে উদাহরণগুলো পড়বো, ছোট ছোট উদাহরণ। সেক্ষেত্রে আমরা ডেটা বাস যেটাই নিব সেটা ধরবো যে সেটা 8 বিট ডেটা নিয়ে কাজ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে চিপ সিলেকশনের যে ব্যাপারটা। চিপ সিলেকশনের জন্য সাধারণত একটাই থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে দুইটাও থাকে। তো এখানে দুইটা বলা আছে, CS1 একটা, আর কাছে CS2। ঠিক আছে, তো এটার উপরে যেহেতু CS1 এর উপরে আমরা বার দেখতে পাচ্ছি, তার মানে এইটা যদি 0 হয় আর হচ্ছে CS2 যখন 1 হবে, তখন আমার এই মেমোরি চিপটা কি কাজ করবে, এটা সিলেক্ট হবে। অনেকগুলো মেমোরি থাকতে পারে, বাট আমার এই নির্দিষ্ট মেমোরির একটা লোকেশন তখনই সিলেক্টেড হবে যখন CS1 এর মানটা থাকবে 0 এবং CS2 এর মানটা থাকবে 1। আর রিড রাইট এর জন্য তো 1 অথবা 0 থাকবে। যদি 1 থাকে বুঝবো রিড অপারেশন, 0 থাকলে রাইট অপারেশন। তাহলে এটা ট্রুথ টেবিলটা এখানে বলা আছে, দেখো যে আমি বলেছি 0 এবং 1 এর কম্বিনেশন থাকতে হবে। তো যখন 0 এবং 1, তখন প্রসেসর এটা চেক করবে, আদারওয়াইজ কিন্তু এটা চেক করবে না। আচ্ছা, তাহলে আহ, যখন 0 1 রয়েছে, এটা 0 আছে তখন রাইট, যখন এটা 1 তখন রিড অপারেশন। বাট যখনই CS1টা আমি বলেছি 0 না থাকলে কাজ করবে না, বাট এটা 1 আছে, তখন কিন্তু প্রসেসর পরবর্তীগুলো সবগুলোকে ডোন্ট কেয়ার কন্ডিশন হিসেবে ধরে নিবে। অর্থাৎ সেগুলো 0 আছে নাকি 1 আছে সেটা দেখার ব্যাপার নয়। আবার যখন CS2 এর ক্ষেত্রে একই রকম, যে CS2 আমি বলেছি 1 থাকতে হবে, বাট এটা যদি কোনো কারণে 0 থাকে, তখন অন্যান্য বিটের কম্বিনেশন কি আছে সেটা দেখার ব্যাপার না, সেটা ডোন্ট কেয়ার কন্ডিশন হিসেবে থাকবে। এখন এই যে মেইন মেমোরির যে অ্যারে ম্যাম, রিড রাইটটা একটু আর একবার বললে ভালো হতো। রিড রাইট, আচ্ছা রিড রাইট এটা হচ্ছে রিড করবে নাকি রাইট করবে, অর্থাৎ মেমোরিতে আমি কোনো কিছু এই মুহূর্তে রাখবো কিনা, তার মানে রাইট করবো কিনা, অথবা মেমোরি থেকে আমি কোনো কিছু অ্যাক্সেস করতে চাচ্ছি কিনা, অর্থাৎ রিড করবো কিনা, সেইটার ব্যাপার। যেমন আমি বলেছি অনেকগুলো অ্যারে থাকে, মানে অনেকগুলো মেমোরি চিপ নিয়ে একটা অ্যারে তৈরি করা থাকে। তাহলে আমি যে এই যে নির্দিষ্ট চিপ যেটা আছে সেইটা যদি সিলেক্ট করতে হয়, আমাকে অবশ্যই CS1 0, CS2 1 থাকতে হবে, আদারওয়াইজ কাজ ম্যাম, করবে না। চিপ কি দুইটাই থাকবে নাকি 0 আর 1 এর কোনো কম্বিনেশন? একটাও থাকতে পারে, দুটাও থাকতে পারে, এক এক ডিভাইস এক এক ম্যানুফ্যাকচারার এক এক রকম করে তৈরি করে। যদি দুইটা থাকে এরকম হবে, একটা থাকে অন্যরকম হবে, ঠিক আছে?
একটা থাকলে ওই একটার মধ্যে দেয়া থাকবে যে 0 থাকলে কাজ করবে, 1 থাকলে করবে না, অথবা 1 থাকলে কাজ করবে, 0 থাকলে করবে না, এরকম একটা ব্যাপার হবে। ঠিক আছে। আর হচ্ছে রিড রাইটের যে ব্যাপারটা, এখানে দুইটাই একটার মধ্যে আছে। যেমন আমরা আগে দেখিয়েছিলাম যে দুইটা আলাদা আলাদা পিনও থাকতে পারে, একটা রিডের জন্য একটা রাইটের জন্য, অথবা দুইটা একটা পিনের মধ্যেও থাকতে পারে। তাহলে এখানে দুইটাই একটা পিনের মাধ্যমে বোঝানো হয়েছে, রিড রাইট। এই যে সাইনটা দেখলে আমরা কিন্তু বুঝতে পারি যেটা আসলে রিডটা হচ্ছে কি, যখন আমি এখানে একটা ভোল্টেজ পাঠাবো অর্থাৎ 1 পাবে, তখন হচ্ছে আমার এই চিপটা কি করবে, চিপটা থেকে কোনো একটা ইনপুট আউটপুট ডিভাইস কোনো কিছু রিড করতে পারবে। আর যখন এখানে 0 ইনপুট পাঠানো হবে অর্থাৎ 0 ভোল্টেজ পাবে, তখন হচ্ছে এই চিপটা কি করবে, এই চিপের মধ্যে কেউ কোনো ইনপুট আউটপুট ডিভাইস যেগুলো রয়েছে তারা এখানে কোনো কিছু স্টোর করতে পারে। এরকম একটা ব্যাপার। এইটাই কি জানতে চাচ্ছিলা, কে জিজ্ঞেস করছিলা? হ্যাঁ ম্যাম, এখন ক্লিয়ার হয়েছে। আর যদি ম্যাম এই উপরের যে বারটা যদি আর এর উপর থাকতো তাহলে জিনিসটা হয়তো উল্টো হতো। হ্যাঁ, রাইট রাইট, তাহলে উল্টো হতো, তাহলে রিডে হতো 0-র জন্য আর 1-এর জন্য হতো রাইট। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন এই যে মেইন মেমোরির যে অ্যারে ডিজাইনটা, এটা বিভিন্ন ভাবে করা যায়। ঠিক আছে, অর্থাৎ এখানে বলা আছে যে টু কানেক্ট এ মাইক্রো প্রসেসর টু র্যাম অর রম চিপ, থ্রি অ্যাড্রেস ডিকোডিং টেকনিক আর কমনলি ইউজ। ঠিক আছে, অর্থাৎ একটা মাইক্রো প্রসেসরকে আমি র্যাম অথবা রমের সঙ্গে কানেক্ট করব, সেক্ষেত্রে আমাদের এখানে যে তিনটা টেকনিক আছে, এইটা অ্যাপ্লাই করে আমরা সেই কাজটা করতে পারবো। লিনিয়ার ডিকোডিং, ফুল অর পার্শিয়াল ডিকোডিং, আর একটা হচ্ছে প্যাল ব্যবহার করে। ঠিক আছে, প্রোগ্রামেবল অ্যারে লজিক ব্যবহার করে। আচ্ছা, এখন লিনিয়ার ডিকোডিংটা কিরকম? লিনিয়ার ডিকোডিংটা হচ্ছে এখানে আলাদা কোনো ধরনের ডিকোডার বা সার্কিট, আলাদা কোনো সার্কিট ব্যবহার করা হয় না। শুধুমাত্র যে অ্যাড্রেস পিন গুলো রয়েছে সেগুলোই হচ্ছে চিপ সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, অর্থাৎ কোনো ডিকোডার ব্যবহার করব না, কোনো প্রোগ্রামেবল ডিভাইস ব্যবহার করব না, শুধুমাত্র যে অ্যাড্রেস পিন গুলো রয়েছে সেগুলোর মাধ্যমেই আমি, সরি অ্যাড্রেস পিন না, অ্যাড্রেস পিন বাদে বাকি যে পিন গুলো রয়েছে আনইউজড পিন, সেগুলোর মাধ্যমে আমি হচ্ছে চিপ সিলেক্ট করতে পারবো। যেটা আমি অলরেডি এর আগে বলেছি যে আমাকে প্রসেস, এই মাইক্রো প্রসেস, সরি মেমোরি চিপ গুলোকে সিলেক্ট করতে হয়, অর্থাৎ এখানে একটা সিলেকশন পিন অবশ্যই থাকতে হবে যে আমি কোন পিনটা ব্যবহার করব। যেমন এখানে রয়েছে আমার 4K SRAM চিপ, 4K। ঠিক আছে, 1K SRAM চিপ, অর্থাৎ চারটা চিপ রয়েছে, প্রত্যেকটাই কি 1K চিপ, 1K ক্যাপাসিটি চিপ। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি এর আগে দেখেছি যে 1K চিপ গুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো কয়টা লাইনের মাধ্যমে, 10টা অ্যাড্রেস 10টা। লাইনের মাধ্যমে। রাইট, 10টার মাধ্যমে আমরা করতে পারবো। এবং সেই সঙ্গে আমি এই লাইনগুলো দেখিয়েছি যে এখানে কি কি লাগবে। যেমন এখানে ডেটা বাস আছে, এটা বলেছি, মেমোরি হবে নাকি ইনপুট আউটপুট হবে সেটা আছে, রিড হবে নাকি রাইট হবে এটা আছে। আর এই যে দেখো A0 থেকে A9, এগুলো হচ্ছে আমার অ্যাড্রেস লাইন। এবং এখানে আমি কনসিডার করে নিয়েছি আমি একটা 16 বিট প্রসেসর নিয়ে কাজ করছি, অর্থাৎ আমার প্রসেসর 16 বিট নিয়ে কাজ করতে পারে। তাহলে আমার এখানে এই যে অ্যাড্রেসের A9 পর্যন্ত গেল, বাদ বাকি যে লাইনগুলো আছে, যে পিন গুলো আছে আনইউজড অবস্থায়, সেইগুলোকে এখন আমি এই চিপ সিলেকশনের কাজে ব্যবহার করতে পারবো। অর্থাৎ যদি আমি 1 নম্বর চিপ ব্যবহার করতে চাই, 1 নম্বরের সঙ্গে আমি A10 পিনটাকে কানেক্ট করেছি। দেখো, A10 পিনটাকে আমি এখানে কানেক্ট করেছি। আবার A11 কে এইটা 2 নম্বর চিপের সঙ্গে কানেক্ট করেছি। এরকম 12 3 নম্বর আর 13 হচ্ছে 4 নম্বর। তো এখানে আমি বলেছি যে 4K SRAM চিপ, সেজন্য কিন্তু 4টা চিপের সঙ্গে কানেক্ট করেছি। বাট এখানে কিন্তু আরো দুইটা আনইউজড অবস্থায় আছে, অর্থাৎ আমি চাইলে আরো দুইটা চিপ এখানে কানেক্ট করতে পারি। অর্থাৎ আমি এখানে টোটাল 6 একটা মেমোরি ডিভাইস তৈরি করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এই যে মেমোরি চিপ যেটা রয়েছে, এখন যদি আমি এই নির্দিষ্ট মেমোরি চিপের কোনো একটা
লাইনকে বা কোনো একটা তাককে অ্যাড্রেস করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমার A10 এইটা জিরো থাকতে হবে। যেহেতু CS1 এর উপরে আমার বার রয়েছে, তার মানে এই পিনটা অবশ্যই জিরো থাকতে হবে। যদি এই পিনটা জিরো থাকে তখনই হচ্ছে প্রসেসর বুঝবে যে এই মেমোরিটা সিলেক্টেড হয়েছে। ঠিক আছে। আর এখানে যে CS2 এইটাকে কিন্তু নিয়েছে, এইটার সঙ্গে কানেক্টেড করেছে, মেমোরি অর ইনপুট ডিভাইস। তাহলে এইটা যদি ওয়ান থাকে তখন এখানে মেমোরির ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট হবে। ঠিক আছে। তাহলে অবশ্যই আমি যে ট্রুথ টেবিলটা দেখিয়েছি সেই অনুযায়ী এখানে কাজ করবে। যদি আমি এই চিপের কোনো একটা তাককে অ্যাড্রেস করতে চাই, তাহলে অবশ্যই আমার এই যে CS1টা জিরো থাকতে হবে, অর্থাৎ A10 এই পিনটা জিরো থাকতে হবে। আবার যদি এইটাকে অ্যাড্রেস করতে চাই, অবশ্যই A11টা আমার জিরো থাকতে হবে আর অন্যগুলো ওয়ান থাকতে হবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে। আচ্ছা, তাহলে লিনিয়ার ডিকোডিং এর বলা হয়েছে কেন? কারণ এখানে আমি আলাদা ডিভাইস ব্যবহার না করে শুধুমাত্র মানে এই লাইনগুলো টেনে দিয়েছি, লিনিয়ার কানেকশন। ঠিক আছে, এটা কোনো কমপ্লেক্স কিছু না, একটা সিম্পল কানেকশন ব্যবহার করা হয়েছে। নর্মালি ক্যালকুলেটর বা ছোট যে ডিভাইস গুলো রয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই লিনিয়ার ডিকোডিং সিস্টেমটা ব্যবহার করা হয়। এখন এইটার কিছু সুবিধা বা অসুবিধা আছে। যেমন এই প্রত্যেকটা অ্যাড্রেস শুরু হয়, আমরা জানি যেহেতু এটা 10টা অ্যাড্রেস লাইন রয়েছে, তার মানে প্রথম অ্যাড্রেসটা হচ্ছে কি 10টা জিরো, তারপরেটা হবে কি আমার 9টা জিরো ওয়ান, তারপরে হচ্ছে 8টা জিরো ওয়ান জিরো, এরকম করে আমরা কানেকশন গুলো সিরিয়ালি দিয়ে থাকি। তো প্রত্যেকটা চিপেরই কানেকশন এরকম রয়েছে, বাট এর আগে যে পিন গুলো রয়েছে এদের কম্বিনেশনটা কিরকম আমরা একটু দেখি। যেমন এইখানে দেখো, এখানে যে কম্বিনেশন গুলো রয়েছে, যেমন A10 একদম প্রথম যে RAM চিপটা রয়েছে, সেই র্যাম চিপের কানেকশনের ক্ষেত্রে আমার A10 ওয়ান হয়েছে, বাকি সবগুলো জিরো। ঠিক আছে, এরকম হচ্ছে আমার জিরো থেকে শুরু করে আস্তে আস্তে সবগুলো ওয়ান পর্যন্ত যাবে। এই পিনটা আমার ওয়ান থাকবে, বাদ বাকি কম্বিনেশন একই রকম। এরকম সিরিয়াল বাই হচ্ছে আমার কাজটা হবে। ঠিক আছে, তাহলে এখানে যে একটা প্রবলেম সেটা হচ্ছে কি, আমরা সাধারণত যে মেমোরির অ্যাড্রেসিং করি করি কি সবগুলো জিরো থেকে শুরু করে সবগুলো ওয়ান এরকম অ্যাড্রেসিং করি, বাট এখানে দেখো লিনিয়ার ডিকোডিং এর ক্ষেত্রে কিন্তু সেরকম হচ্ছে না। এটা ইররেগুলার একটা তৈরি হচ্ছে। যেমন প্রথম অ্যাড্রেসটা হচ্ছে 0400 আর শেষেরটা হচ্ছে 23FF, অর্থাৎ সবগুলো FF এরকম না। ঠিক আছে, এই একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে কি, আমার যে পিন গুলোর কথা বলেছি যেগুলো আমার চিপ গুলো সিলেক্ট করে, তা আমি বলেছি এই চিপটাকে সিলেক্ট করার জন্য এইটা আমার জিরো থাকতে হবে, বাট প্রসেসরের মধ্যে কোনো একটা কারণে হয়তো বা আমার এই একই সঙ্গে দুইটা চিপ বা একাধিক চিপে আমার জিরো সিলেক্ট হয়ে গেল, এই লাইনগুলো জিরো হয়ে গেল। তখন কি হয়, বাস কনফ্লিক্ট হয় যে আসলে অনেকগুলো জিরো হয়েছে, তাহলে আমি কোন চিপটা নিয়ে কাজ করব। এই জন্য আবার আলাদা করে, এটা তো হার্ডওয়্যার প্রোগ্রামিং, আলাদা করে আবার সফটওয়্যার প্রোগ্রামিং করতে হয় যে একবারই যেন কখনোই দুইটা চিপ জিরো না হয়। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। এবং এখানে দেখো মেমোরির ওয়েস্টেজও হয়, যেহেতু এখানে বলেছে যে 0400 থেকে শুরু হচ্ছে, তার মানে কি 0400 আগে কিন্তু অনেকগুলো অ্যাড্রেস রয়েছে, সেগুলো কিন্তু ব্যবহার করা যাচ্ছে না। ঠিক আছে, আমার চাইলে আমি সব অ্যাড্রেসই ব্যবহার করতে পারতাম, আরো অনেক বেশি, এই 4টা চিপের মাধ্যমেই কিন্তু আমি একটা বড় মেমোরি ডিভাইস তৈরি করতে পারতাম, বাট সেটা লিনিয়ার ডিকোডিং এ পারছি না। তাহলে এইগুলো হচ্ছে ওর প্রবলেম। বাট সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে এটা খুবই সিম্পল একটা জিনিস, কমপ্লেক্সিটি নাই বললেই চলে। সেজন্য এটা ছোটখাটো ডিভাইস গুলোতে বা কম দামি যে ডিভাইস গুলো রয়েছে সেখানে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে যেটা রয়েছে ফুল অ্যাড্রেস ডিকোডিং বা পার্শিয়াল অ্যাড্রেস ডিকোডিং, এটাতে মেনলি হচ্ছে একটা ডিকোডার ব্যবহার করা হয়। তোমরা তো ডিকোডার সম্পর্কে জানো, যেমন N2 টু দি পাওয়ার N, অর্থাৎ ইনপুট যে কটা হবে আউটপুট হবে তার 2 টু দি পাওয়ার। এখানে দুইটা ইনপুট আছে, আউটপুট হয়েছে 4টা, তিনটা দিলে হতো 8টা, এরকম করে। আচ্ছা,
তাহলে এখানে আমরা এখানে এটা দেখি যে এখানে দেখো এখানেও কিন্তু আমরা 4টা চিপ এখানে আছে, বাট এখানে কিন্তু কোনো ওই যে আগের মতো করে লিনিয়ারলি সব নাই, অর্থাৎ সরাসরি কানেকশন দেয়া নাই, মাঝখানে একটা ডিকোডার ব্যবহার করা হয়েছে। এবং এই যে পিনগুলো রয়েছে, এটা কি এই তিনটা এ বি সি, এই তিনটা ইনপুটের মাধ্যমে আমি এখানে 8টা আউটপুট পাচ্ছি। কিন্তু আগে কিন্তু আমি সবগুলো পিন ব্যবহার করলে মাত্র 6টাকে অ্যাড করতে পারতাম, বাট এখানে আমি এই এগুলোর মাধ্যমে মোট 8টা মেমোরি চিপকে কানেক্ট করতে পারবো, অর্থাৎ মেমোরি চিপকে সিলেক্ট করতে পারবো। এবং এখানে কিন্তু সবগুলো জিরো হওয়ার পসিবিলিটি নাই, ঠিক আছে, সবগুলো জিরো হতে পারবে না, ঠিক আছে, যেটাই হোক না কেন যে কোনো একটা সিলেক্ট হবে, কারণ এই যে এ বি সি তিনটা রয়েছে, এই তিনটার কম্বিনেশন এক এক রকম এক একবার হতে পারে, ঠিক আছে। তো সেই অনুযায়ী এখানে কিন্তু আমার সিলেকশনটাও আলাদা আলাদা হবে, ঠিক আছে, ওরকম বাস কনফ্লিক্ট হওয়ার পসিবিলিটি নাই। এবং এখানে দেখো এই যে 00 থেকে শুরু করে 0FFF পর্যন্ত শেষ হয়েছে, অর্থাৎ সবগুলো মেমোরি অ্যাড্রেসই আমি ভালোভাবে ব্যবহার করতে পেরেছি। আচ্ছা, এরপর যেটা রয়েছে এটা হচ্ছে এই যে মেইন মেমোরি অ্যারে ডিজাইন প্যাল এর মাধ্যমে। আমরা বলেছিলাম যে তিনটা টেকনিক আছে অ্যাড্রেস ডিকোডিং এ। একটা হচ্ছে ফুল আর পার্শিয়াল যে ডিকোডিং, ডিকোডার ব্যবহার করে। একটা হচ্ছে লিনিয়ার, আর একটা হচ্ছে প্যাল, অর্থাৎ প্রোগ্রামেবল লজিক ডিভাইস বা প্রোগ্রামেবল অ্যারে লজিক, ঠিক আছে। তো মেইনলি হচ্ছে 3 ধরনের প্রোগ্রামেবল লজিক ডিভাইস আছে। একটা হচ্ছে পিরম, একটা হচ্ছে প্যাল, আর একটা হচ্ছে পিএলএ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই তিনটা কিভাবে কাজ করে সেটা দেখি। এবং এটার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু একটা নির্দিষ্ট প্রোগ্রামিং করা হয়, প্রোগ্রামিং এর মাধ্যমে ডিকোডিংটা করা হয়। এবং সেই ডিকোডিংটা যে করবে প্রোগ্রামিং এ, সেটা কিন্তু সফটওয়্যার প্রোগ্রামিং না, সেটা হচ্ছে হার্ডওয়্যার প্রোগ্রামিং। আচ্ছা, এখন প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি পিরম। তো পিরম হচ্ছে আমি এই প্রোগ্রামেবল লজিক ডিভাইস যেগুলোই রয়েছে সবগুলোই হচ্ছে কতগুলো অ্যান্ড গেট এবং অর গেটের সমষ্টি। তাহলে যখনই আমি পিরমের কথা চিন্তা করব, পিরমে হচ্ছে কিছু অ্যান্ড অ্যারে যেগুলো রয়েছে সেগুলো সবসময় ফিক্সড থাকে, কানেকশনটা ফিক্সড। বাট অর অ্যারে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রোগ্রামেবল। প্রোগ্রামেবল কিরকম, যে আমার যখন যেটা দরকার সেটার কানেকশনটা আমি এস্টাবলিশ করতে পারবো আমি নির্দিষ্ট ইনপুট পাঠানোর মাধ্যমে। যেমন ফ্যানের সুইচের কথা আমরা কনসিডার করতে পারি, বা লাইটের সুইচ। কারণ আমাদের কিন্তু পিন কানেকশন গুলো ফিক্সড দেয়া থাকে কোথায় কোন কানেকশন, বাট আমার ফ্যানটা কিন্তু সবসময় চলমান অবস্থায় থাকে না। কারণ কি ওখানে এটা এক ধরনের হার্ডওয়্যার প্রোগ্রামিং, যে আমি যখন সুইচটা টিপ দিব, অন করব, তখনই শুধুমাত্র কানেকশন একটা এস্টাবলিশ হবে এবং তখন আমার ফ্যানটা চলবে, ঠিক আছে। তো এই যে প্রোগ্রামেবল যে লজিক ডিভাইস গুলো রয়েছে, এখানে এরকম তার টানা আছে, মানে কানেকশন গুলো সব দেয়া আছে, বাট সেই কানেকশন গুলোর মধ্যে শুধুমাত্র যে এন্ড অ্যারে যেগুলো রয়েছে এন্ড গেট, তাদের কানেকশন গুলো ঝালাই করে দেয়া আছে, ফিক্সড করা আছে, যে ওগুলো চেঞ্জ করা যাবে না। বাট অর গেট যেগুলো রয়েছে তাদের গুলো হচ্ছে ঝালাই করা নাই, ওইটা হচ্ছে আমি নির্দিষ্ট সুইচ টিপলে ওই কানেকশনটা এস্টাবলিশ হবে, ঠিক আছে, কানেকশনটা এস্টাবলিশড হবে তখন ওই অনুযায়ী কাজ হবে, ঠিক আছে। অর্থাৎ এটা প্রোগ্রামেবল, এই জন্য এটাকে প্রোগ্রামেবল বলা হয়েছে। এটা হচ্ছে পিরম এর জন্য। এখানে এই যে দেখো যে এই অ্যান্ড গেটের গুলো সব ফিক্সড, বাট এগুলো ফিউজড, যে যে কোনো জায়গায়। এখন এই তিনটা আর এই চারটা আছে কানেকশন, আমি চাইলে এই পরের গুলো এস্টাবলিশ করতে পারি, ঠিক আছে। আমি চাইলে এই নির্দিষ্ট পিন অথবা এই পিন কানেকশন, এখানে একটা কানেকশন করতে পারি, যে পিনটা আমার খুশি সেই পিনটাকে আমি সিলেক্ট করতে পারবো এখানে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে পিরম। আবার আছে প্যাল, মানে প্রোগ্রামেবল অ্যারে লজিক যেটা, ঠিক আছে। মেইনলি এইটাই হচ্ছে মেমোরি অ্যাড্রেস ডিকোডিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো প্যালের ক্ষেত্রে কি, জাস্ট পিরমের উল্টো। পিরমে হচ্ছে অ্যান্ড অ্যারে গুলো ফিক্সড থাকে, অর অ্যারে গুলো প্রোগ্রামেবল থাকে। আর এখানে হচ্ছে কি অ্যান্ড অ্যারে গুলো প্রোগ্রামেবল থাকবে আর অর অ্যারে গুলো ফিক্সড থাকবে, এইটা হচ্ছে এটার কাজ। এই যে এইগুলো হচ্ছে ফিউজড করা যাবে।
প্রোগ্রাম করা যাবে, বাট এগুলো কিন্তু ফিক্সড। আর এরপরে আছে প্রোগ্রামেবল লজিক অ্যারে। এইটা হচ্ছে সব থেকে বেশি প্রোগ্রামেবল, কারণ এখানে হচ্ছে এই সবগুলো কোনোটাই ফিক্স থাকে না, আমি যে সময় খুশি ইনপুটের উপর ডিপেন্ড করে যে কোনো কম্বিনেশন তৈরি করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে প্রোগ্রামেবল লজিক অ্যারে। তবে এটা কমপ্লেক্সিটিও বেশি, আউটপুট অনেক বেশি পাওয়া যায়, ভালো সার্ভিস পাওয়া যাবে, বাট কমপ্লেক্সিটি অনেক বেশি। তাহলে এটা হচ্ছে তিনটা পার্থক্য আকারে এখানে বলা আছে। আর এই যে প্যাল যেগুলো রয়েছে এগুলোকে সাধারণত আইডেন্টিফাই করা হয় কিভাবে, এইভাবে যে দুইটা ডিজিট থাকে প্রথম, তারপরে এইচ অথবা এল থাকে, অর্থাৎ একটা লেটার, তারপরে আর একটা ডিজিট। তাহলে প্রথম যে 2 ডিজিট যেটা থাকে এইটা দিয়ে বোঝা যায় যে নাম্বার অফ ইনপুট লাইনস, কতগুলো ইনপুট লাইন আছে। আর শেষের ডিজিটটা দিয়ে বোঝা যায় কতগুলো আউটপুট লাইন আছে। আর এই যে এইচ অথবা এল, এইটা হচ্ছে যেমন আমি বলেছি যে অর গেটও থাকতে পারে অথবা নর গেটও থাকতে, সরি অ্যান্ড গেট থাকতে পারে। এখন কিছু কিছু প্যার আছে যেখানে অর গেটের পরিবর্তে সেখানে নর গেট ব্যবহার করা হয়। তো যদি অর গেট ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমি এইচ থাকবে, যদি নর গেট ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমার থাকবে এল, লো। ঠিক আছে। আচ্ছা, তো আজকের হচ্ছে এই পর্যন্তই পড়াবো। বাদ বাকি যে টপিক গুলো রয়েছে এগুলো আমি নেক্সট ক্লাসে চেষ্টা করবো পড়ানোর। তো আজকে যেগুলো পড়িয়েছি এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা তোমরা জিজ্ঞাসা করতে পারো। তোমরা কি বুঝতে পেরেছো যা দেখিয়েছি? জি ম্যাম। আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে আজকে না বলো, নেক্সট ক্লাসে বলতে পারো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা এখন শেষ করবো, তোমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স নিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, আইডি 1, Yes, ma'am. 3, 4, ওকে, 4, Yes, ma'am. 5, 6, 7, Yes, ma'am. 8, Yes, ma'am. 10, 11, 12, 13, 14, Yes, ma'am. 15, Yes, ma'am. 16, Ma'am, 12. Yes, ma'am. 17, 16. 17, Yes, ma'am. 18, Yes, ma'am. 19, Yes, ma'am. 20, Yes, ma'am. 21, Yes, ma'am. 22, Yes, ma'am. 24, Yes, ma'am. 25, Yes, ma'am. 26, Present, ma'am. 28, Yes, ma'am. 29, Yes, ma'am. 30, 31, Yes, yes, ma'am. 32, Yes, ma'am. 34, Yes, ma'am. 36, sorry, 35, 36, Yes, ma'am. 37, Yes, ma'am. 38, Yes, ma'am. 39, Yes, ma'am. 40, Yes, ma'am. 41, Yes, ma'am. 42, Yes, ma'am. 43, Ma'am, 46. 43, 44, Yes, madam. 45, Yes ma'am. 46, Yes, ma'am. 49,
50, Yes, ma'am. 51, Yes, ma'am. 52, Yes, ma'am. Yes, 53, ma'am. 54, Yes, ma'am. 55, Yes, ma'am. 57, Yes, ma'am. 58, Yes, ma'am. 9, Yes, ma'am. 60, 61, 62, Yes, ma'am. 63, 64, Yes, ma'am. 65, 66, Yes, ma'am. 67, Yes, ma'am. 68, 66. 68, 70, Present, ma'am. 73, Yes, ma'am. 74, 18 series 29, 43, Yes, ma'am. 44, Yes, ma'am. 47, 51, Yes, ma'am. 60, Ma'am. 70। আচ্ছা, যারা দেওয়া নাই তাদেরটা বলতেছি, জান 18 সিরিজের 70, जी मैम. Yes, ma'am. 56, 18 series 70, 70. ওকে, 56, Yes, 47, ma'am. 18 সিরিজের 47, Ma'am, regular 02. হ্যাঁ সেটা আমি ডাকতেছি তোমাকে। আচ্ছা, এরপরে হচ্ছে 18 সিরিজের 29। আচ্ছা, এরপর রেগুলার হচ্ছে 74, 68, 64, 63, Ma'am, regular batch is 64. 61, 60। Ma'am, 60. আচ্ছা, এরপর 49, 43, 2 আছো? जी मैम 202 मैम. ওকে, 5, 6, 10, 11, 12 তো আছো, 13, 30, 35। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমরা যেটুকু পড়িয়েছি বাড়িতে হচ্ছে সেটা একটু পড়াশোনা করো। আর নেক্সট ক্লাসে টাইমটা আমি তোমাদেরকে পরে জানাই দিব। ঠিক আছে? আচ্ছা।